স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিদিশা। এবার জানাবো খবরের বিস্তারিত। বিশ্ব রক্ষায় ভোগবাদী জীবনধারা বদলানোর আহ্বান জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য নতুন সভ্যতা গড়ার বার্তা দেন তিনি। আজারবাইজানে ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটে শূন্য নেট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ ঘনত্ব আর নিজেদের উদ্যোক্তা হিসেবে পরিণত করার মাধ্যমে শূন্য বেকারত্ব সৃষ্টির কথা জোর দিয়ে বলেন তিনি। শিল্পায়ন একদিকে পৃথিবীতে মানুষের জীবনকে সহজ করছে, অন্যদিকে শিল্পায়নের কারণে কার্বন নিঃসরণ পৃথিবীতে জলবায়ু সংকট তীব্রতর করছে। তাতে প্রাকৃতিক বিপর্যয়ে মানব সভ্যতাই ঝুঁকির মুখে। আজারবাইজানের রাজধানী বাকুতে চলা এবারের জলবায়ু সম্মেলনে সবচেয়ে কার্বন নিঃসরণকারী শিল্পোন্নত দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন আর ভারতই অংশ নেয়নি। এই বিশ্ব সম্মেলনের তৃতীয় দিনে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব দরবারে জলবায়ু সম্মেলনে তিনি তার বক্তব্য উপস্থাপন করলেন ভিন্নভাবে। জলবায়ু সংকট তীব্রতর হচ্ছে, এর জন্য তিনি আত্মধ্বংসাত্মক মূল্যবোধের প্রচারকে দায়ী করেছেন। আত্মবিধ্বংসী মূল্যবোধের প্রচার চালিয়ে যাওয়ায় আমাদের সভ্যতা গুরুতর ঝুঁকির মধ্যে পড়েছে। ভয়াবহ পরিস্থিতি এড়ানোর জন্য একটি নতুন পথে যেতে হবে। আর এর থেকে বেরিয়ে আসার জন্য বিশ্ববাসীকে ভোগবাদী জীবনধারা বদলানোর আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে গ্রহণ করতে হবে ভিন্ন জীবনধারা, গড়ে তুলতে হবে ভিন্ন এক সংস্কৃতি, যেখানে যুব শক্তিকে একত্রিত করতে হবে। আর সেটা হতে হবে ৩-০ ধারণা বাস্তবায়নের মধ্য দিয়ে। জলবায়ু সংকট উত্তরণে সম্মেলনে আগামীর যুব সমাজের জন্য ৩ বার্তা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্রতিটি ব্যক্তি ৩-০ ব্যক্তি হিসেবে গড়ে উঠবে। শূন্য নেট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ ঘনত্ব এবং নিজেদের উদ্যোক্তা হিসেবে পরিণত করার মাধ্যমে শূন্য বেকারত্ব। এটি নতুন সভ্যতা তৈরি করবে বলে প্রত্যাশার কথা বলেন প্রধান উপদেষ্টা। মেহের বনি, ডিবিসি নিউজ, ঢাকা। জলবায়ু সম্মেলনের সর্বশেষ জানাতে আজারবাইজানের বাকু থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইশরাত জাহান উর্মি। আমরা কথা বলবো তার সাথে। ইশরাত, ইউনূস তো বক্তব্য দিলেন, কি মনে হচ্ছে এই ইউনূসের বার্তা থেকে আমরা কি এটা বাস্তবায়ন করতে পারবো কিনা? দিশা, এটা আমরা বাস্তবায়ন করতে পারবো কিনা সেটা তো আসলে আরো পরে বোঝা যাবে, কিন্তু আমি যদি আপনাকে আজকে তার বক্তব্যের যে মূল জিনিসটা একটু আগেই কিন্তু আমাদের যেই পুরো যেই তথ্যটি আমরা যেই স্টোরিটি দিলাম সেখানে তো বলা হয়েছে বিষয়গুলো, যে তিনি আসলে ৩-০ কথা বলছেন, তিনি লাইফস্টাইল পরিবর্তনের কথা বলছেন, এবং এই বিষয়টা কিন্তু এবার একটু আমি যদি বলি যে একটু নতুনত্ব নিয়ে এসছে। কারণ প্রত্যেক বছর আমরা কপে আসি এবং আমরা সেখানে মিটিগেশন নিয়ে কথা বলি, অ্যাডাপ্টেশন নিয়ে কথা বলি, আমরা আমাদের জলবায়ু ক্ষতির কারণে যে সমস্ত আমাদের ঝুঁকির মুখে পড়তে হয় সেগুলো মোকাবেলা করার জন্য আমাদের টাকা পয়সা কি দরকার সেই বিষয়গুলো নিয়ে কথা বলি। এই প্রথমবারের মতো আসলে আমাদের দেশের সরকারের যিনি প্রধান তিনি এই মুহূর্তে আসলে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে কিন্তু এবারে কপের বক্তব্যকে তিনি তুলে ধরলেন। এবং শুধু এখন থেকে নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আগে থেকেই এই বিষয়ে এক ধরনের অ্যাক্টিভিজম করেন। তিনি কিন্তু তার যেই ৩-০ যেই একটা এটাকে কি বলবো, যে ৩-০ বলে তার যে একটা থিওরি আছে এনভায়রনমেন্ট নিয়ে, সেটি কিন্তু তিনি এখানেও আবার বললেন। এবং আপনি জানেন যে এখানে আসলে ঠিক এক্ষুনি এত টাকা আমরা পাবো, এরকম কোনো তহবিল পেয়ে যাবো, এরকম কোনো বিষয় কখনোই কপে থাকে না। এবার যেহেতু সব থেকে ধনী দেশগুলো যারা সব থেকে বেশি কার্বন ফুটপ্রিন্ট রাখে তারা আসেনি, ফলে এবার তো আসলে সেই সরাসরি আমি এখনই আমরা কোনো তহবিল পেয়ে যাবো এরকম কোনো সুখবর কিন্তু দিতে পারবো না আপনাকে। কিন্তু তার যে বক্তব্য, এবং আমি তার আরেকটা প্রোগ্রাম একটু আগে আমরা ছিলাম সেখানে, তিনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি অনুষ্ঠানে তিনি যুক্ত হয়েছিলেন এবং সেখানে একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে মাথা পিছু প্রত্যেকটি মানুষের জন্য যদি $5 করে খরচ করা যায় তাহলে একটা টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। তো এবং কার্বন ফুটপ্রিন্ট কমানো, এবং আমি একটু আগে বলছিলাম আগেই আপনাকে জানাচ্ছিলাম, তিনি বলছেন যে আমরা এমন একটা জীবন ব্যবস্থা বেছে নিয়েছি যেটা পরিবেশের জন্য ক্ষতিকর। উর্মি বিস্তারিত জানাচ্ছিলেন আপনি আমাদেরকে, ধন্যবাদ আপনাকে। সংস্কারের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, সরকার মানুষের জন্য ইতিবাচক সংস্কার করছে, ফলে পরবর্তী সরকার জনগণের চাপে এসব এড়িয়ে যেতে পারবে না। বর্তমান সরকার ফুটপ্রিন্ট রেখে যাবে, পরের সরকার তা অনুসরণ করবে। রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF 34 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন, দেশে ভালো মানুষ এবং প্রতিষ্ঠানের অভাবে অনেক প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন হয় না। আগে কি করেছে সব রেখে দাও, আমরা নতুন করে শুরু করবো। ডেড ওয়েট লস, সমস্ত ইনভেস্টমেন্টগুলো নষ্ট হয়। আমরা বলি তো এক পলিটিশিয়ান বলেছেন ঠিক আছে দেখি, আমরা না, আপনারা আমাদের ফুটপ্রিন্টটা অ্যাভয়েড করতে পারবেন না, কারণ আমরা যেটা করবো জনগণের ভালোর জন্য, জনগণই আপনাদের চাপ দেবে, আমরা আমাদের কিছু করবো না, কারণ মানুষই করবো। এটা ওনারা করেছিলেন। ওয়াই ডোন্ট ইউ কন্টিনিউ ইট? বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে হওয়া চুক্তি দেশের স্বার্থ বিরোধী উল্লেখ করে তা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার M কাইয়ুম এ রিট দায়ের করেন। বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরী হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের উপর শুনানি হবে। এর আগে গত 6 নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর পক্ষ থেকে। নোটিশে অবিলম্বে অন্যায্য একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল চাওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আদানির সঙ্গে তাড়াহুড়ো করে 2017 সালে 25 বছর মেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে আদানির 1600 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র থেকে মূলত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটছে না, কারণ অন্তর্বর্তী সরকারের এখনও এ নিয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করেনি, জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের রাজনৈতিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় নির্বাচিত সরকারই প্রয়োজন। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সংবাদকর্মীদের প্রশ্নে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য গঠিত কমিটি বিএনপির মতামত চেয়ে চিঠি দিয়েছে, খুব শিগগিরই তার উত্তর দেওয়া হবে। ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ বিএনপির অন্য নেতা কর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। এর আগে মির্জা ফখরুল গত আন্দোলনের সময় পুড়ে যাওয়া বিএনপি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আমাদের চিন্তাতে আগামী নির্বাচন নিয়ে, সেটাই আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই, কারণ বর্তমান যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি। তারা নির্বাচনের ব্যবস্থাকে সংস্কার করার জন্য আপনার একটা কমিটি করেছে, একটা সংস্কার কমিটি করেছে। তারা ইতিমধ্যে আমাদেরকে চিঠি দিয়েছে আমাদের মতামতগুলো জানানোর জন্য। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা খুব শিগগিরই আমাদের মতামত দেব। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা, সব কিছুর জন্য এখন একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। শেখ হাসিনার দেশপ্রেম ছিল না, ছিল ভারত প্রেম। তাই ভারতকে সুবিধা দেওয়ার জন্য সব কাজ করেছেন তিনি, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বনানীর রাজুক মাঠে বৈষম্য বিরোধী আন্দোলনের চোখ ক্ষতিগ্রস্তদের এবং নিম্নবিত্ত মানুষের জন্য চক্ষু সেবা ক্যাম্প আয়োজনে একথা বলেন তিনি। আপনার তো কোনো দেশপ্রেম ছিল না, আপনার ছিল ভারত প্রেম। ওই একটাই প্রেম ছিল আপনার, কারণ আপনার পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। সুতরাং আপনার প্রেম কার সাথে এইটা মানুষ জানতো এবং বুঝতো। উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের 5 দিন ও একই থানার আরেকটি হত্যা মামলায় অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়াও উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদ ও সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেনের 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, মোহাম্মদপুর থানার পৃথক 3টি হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও ঢাকা উত্তরের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুকে গ্রেপ্তার দেখানো হয়। বুধবার সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে গ্রেপ্তার এবং রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে রাষ্ট্র ও আশার পক্ষে আইনজীবীদের শুনানি শেষে তাদেরকে এই আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিরা সুমু চৌধুরীর আদালত। স্বামীকে আন্দোলনে মৃত দেখিয়ে শেখ হাসিনা সহ 130 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন স্ত্রী। এরপর
টাকার জন্য আসামিদের ব্ল্যাকমেইল শুরু করেন। বিষয়টি টের পেয়ে স্ত্রীর অপকর্মের ফিরিস্তি নিয়ে থানায় হাজির হন স্বামী নিজেই। আশুলিয়া থানায় আলোচিত এই ঘটনায় এখন উল্টো আসামি হচ্ছে মামলার বাদী কুলসুম। এই ঘটনায় রাজনৈতিক অপতৎপরতা রয়েছে বলে মনে করছে বৈষম্য বিরোধী ছাত্ররা। 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল আশুলিয়া। ব্যাপক সংঘর্ষে হতাহত হয় অনেকে। নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয় 4 জনের মরদেহ। এর মধ্যে একটি মরদেহের খোঁজ নেয়নি কেউ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেও পাওয়া যায়নি পরিচয়। ঘটনার 2 দিন পর অজ্ঞাত হিসেবে দাফন করা হয় দরগার পাড় কবরস্থানে। আর একজন ডেড বডি কোনো গার্ডিয়ান আমরা 2 দিন অপেক্ষা করেও পাইনি। পরে তাকে বেওয়ারিশ আমরা এইখানে সরকারি কবরস্থানে আমরা দাফন করি। আজ পর্যন্ত আমাদের হসপিটালে তার কোনো আত্মীয়স্বজন এসে দাবি করেনি যে আমাদের ডেড বডি। এদিকে অজ্ঞাত মরদেহটি নিজের স্বামী আলামিনের দাবি করে শেখ হাসিনা সহ 130 জনের বিরুদ্ধে মামলা করেন কুলসুম। আশুলিয়া থানায় নথিভুক্ত হয় 8 নভেম্বর। এরপরই আসামিদের টাকার জন্য ব্ল্যাকমেইল শুরু করে ওই নারী। বিষয়টি জানতে পেরে 11 নভেম্বর রাতে নিজের কর্মস্থল সিলেটের দক্ষিণ সুরমা থানায় হাজির হয় রংপুরের সেই আলামিন। আন্দোলনের সময় সে আমার সাথে ছিল, আমরা 2 জন একসাথে সিলেটে ছিলাম। পারিবারিক সমস্যার কারণে সে আমার সাথে ঝগড়া করে ওর বাড়িতে চলে আসছে। যারা টাকা দিতেছে ওদের নাম আমার ওয়াইফ কাইটা দিতেছে। মৃত কইয়া যে কেস দিছে যার উপরে, এটা একেবারে মিথ্যা। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অপতৎপরতা রয়েছে বলে দাবি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের। এখানে অনেক বড় চক্র কাজ করতেছে, এদেরকে তদন্ত করে খুঁজে প্রত্যেককে উপযুক্ত শাস্তির আওতায় এনে দেশে এমন দৃষ্টান্ত উপস্থাপন করা হোক যে এই কাজ পরবর্তীতে করার সাহস কেউ না পায়। আলামিনকে সিলেট থেকে আনা হয়েছে আশুলিয়া থানায়। হয়রানির কারণে ব্যবস্থা নেওয়া হবে তার স্ত্রীর বিরুদ্ধে। জীবিত স্বামীকে মৃত্যু দেখিয়ে কুলসুম যে মিথ্যা মামলাটা করলো, এর জন্য তার বিরুদ্ধে আমরা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যে আইনগত ব্যবস্থাগুলো আছে সেগুলো করব, অর্থাৎ মামলাটা তার বিরুদ্ধে এখন চলে যাবে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সুযোগ নেয়া কুলসুম এখন লাপাত্তা। মানিকগঞ্জে গ্রামের বাড়ি ও টেলিফোনেও পাওয়া যাচ্ছে না তাকে। ডিবিসি নিউজ ডেস্ক। নতুন নীতিমালায় লাইটার জাহাজে পণ্য পরিবহনে খরচ বেড়ে যাওয়ায় সংকটের মুখে আমদানি ও রপ্তানি কার্যক্রম। এর নেতিবাচক প্রভাব পড়ছে ভোগ্যপণ্যের বাজারেও। নতুন নীতিমালার কারণে নৌপথে আমদানি করা পণ্য পরিবহনে বন্ধ হওয়ায় একচেটিয়া আধিপত্য আবার ফিরে আসবে বলে আশঙ্কা আমদানিকারক ও জাহাজ মালিকদের। চট্টগ্রাম বন্দর থেকে লাইটার জাহাজে পণ্য পরিবহনে 2023 সালে ভেঙে দেওয়া হয়েছিল সিরিয়াল প্রথা। এর ফলে বন্দর দিয়ে আমদানি করা পণ্য দেশের 34টি নৌ রুটে পরিবহনে 20% ব্যয় কমে যায়। গত 15 অক্টোবর নৌ পরিবহন অধিদপ্তর থেকে পণ্য পরিবহন নীতিমালা 2024 প্রণয়ন করায় ব্যয় আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। লাইটার জাহাজের সিরিয়াল ভুক্তি, বরাদ্দ ও ভাড়া নির্ধারণের একক দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেলকে। নীতিমালার শর্ত অনুযায়ী বিডব্লিউটিসিসির বরাদ্দ ছাড়া কোনো লাইটারের জাহাজ মাদার ভেসেল থেকে পণ্য পরিবহন করতে পারবে না। ভাড়া করা জাহাজ দিয়েও জাহাজে পণ্য পরিবহন করতে পারবে না ব্যবসায়ীরা। এই নীতিমালার বিরোধিতায় আমদানিকারক ও জাহাজ মালিকের একাংশ। তাদের শঙ্কা, পণ্য পরিবহনে খরচ বাড়বে আর তার প্রভাব পড়বে বাজারে পণ্যের দামে। এই সিরিয়াল প্রথার কারণে শুধুমাত্র লাভবান হবে একটা সিন্ডিকেট। বর্তমান সরকারের চ্যালেঞ্জ হচ্ছে ভোগ্যপণ্যের দামটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা। ওই সিন্ডিকেটের কারণে ভোগ্যপণ্যের দাম বাড়বে, দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। তবে ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল বলছে, নতুন এই নীতিমালার কারণে পণ্য পরিবহনের খরচ আরও কমবে। সঠিক সময়ে পণ্য পরিবহন করতে পারলে লাভবান হবে ব্যবসায়ীরা। সরকার কিন্তু সবকিছু বিবেচনা করে গ্যাজেটটা দিচ্ছে। এটাতে সিরিয়ালে চললে কোনো মালিকের কোনো অসুবিধা হবে এটা আমার মনে হয় না। মাদার ভেসেল যত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায় ততই অ্যাকচুয়ালি ভোগ্যপণ্যের উপরে প্রভাব কম হবে। মাদার ভেসেলের ড্যামারেজ অনেক হাই, $30-40 হাজার এক একটা জাহাজ একদিন যদি ডিলে করে তাহলে তাকে ড্যামারেজ দিতে হবে। ক্যারিং ফ্রেটও এত বেশি না। ক্যারিং ফ্রেটের চাইতে মাদার ভেসেল যাতে ডিলে না করে সেই দিকে সবাই সর্বাত্মক প্রচেষ্টা থাকা উচিত। এদিকে অতিরিক্ত মুনাফার লোভে পণ্য বোঝাই লাইটার জাহাজ নদীতে ভাসমান অবস্থায় গুদাম হিসাবে ব্যবহার করছে অনেক আমদানিকারক। এতে কৃত্রিম সংকট তৈরি হয়ে আমদানি করা প্রায় সব ধরনের পণ্যের দাম বাড়ছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আর যাতে কোনো সিন্ডিকেট না হয় সে বিষয়ে দুই দেশের সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট নিয়ে আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়। এ সময় বক্তারা দেশটিতে কর্মী পাঠাতে অনিয়মের পেছনে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান। বলেন, মালয়েশিয়া 15টি দেশ থেকে কর্মী নেয়, তবে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ থেকে কর্মী নেয়ার ক্ষেত্রে সিন্ডিকেট নেই। বলেন, সিন্ডিকেটের কারণে নির্ধারিত অভিবাসন ব্যয়ের চেয়ে 6 থেকে 7 গুণ টাকা খরচ করেও কাজ পাচ্ছেন না অনেকে। এক্ষেত্রে মানব পাচারের চিত্র তুলে ধরেন তারা। বিগত স্বৈরাচারী সরকারের আমলে প্রত্যেকটা জায়গায় যেমন সিন্ডিকেট হয়েছিল, আলুর সিন্ডিকেট থেকে শুরু করে পেঁয়াজের সিন্ডিকেট থেকে শুরু করে যেভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় সিন্ডিকেট হয়েছিল, প্রত্যেকটা সামগ্রীতে সিন্ডিকেট হয়েছিল, তারও ধারাবাহিকতা কিন্তু মালয়েশিয়ার সিন্ডিকেটটা কিন্তু হয়েছিল। এটা এক ধরনের সিন্ডিকেট হয়ে ওনারা টোটাল বিজনেসটাকে করায়ত্ত করার যে চেষ্টাটা করেছে। ভোগান্তি কমাতে বাংলাদেশে ইউরোপের সব দেশের দূতাবাস অথবা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার চালুর দাবি জানিয়েছে ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংস্থাটির সচিব নাফিজা ইসলাম খান এই দাবি করেন। এ সময় তিনি বলেন, ভ্রমণ, লেখাপড়া সহ বিভিন্ন খাতে ইউরোপে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের প্রতিনিয়তই ভিসার জন্য হয়রানির শিকার হতে হচ্ছে। দ্বিগুণ তিনগুণ টাকা খরচ করেও অনেকে ভিসা পাচ্ছেন না। তাই ইউরোপে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভোগান্তি কমাতে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার প্রয়োজন। এ সময় বক্তারা আরও জানান, ইউরোপের দেশগুলোতে বেশি সংখ্যক বাংলাদেশি যেতে পারলে দেশের রেমিটেন্সের পরিমাণও বাড়বে। 2 ম্যাচের ফিফা ফ্রেন্ডলি সিরিজের প্রথম ম্যাচে আজ ঘরের মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। সন্ধ্যা 6টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হবে ম্যাচটি। র্যাঙ্কিংয়ের উন্নতি করতে হলে মালদ্বীপকে হারানোর বিকল্প নেই তপু বর্মনদের। কদিন আগেই ভুটানের বিপক্ষে 2 ম্যাচের সিরিজে খেলে খুব একটা লাভ হয়নি ক্যাব্রেরার দলের। এক ম্যাচে জয় তুলে নিলেও হারতে হয়েছে অপর ম্যাচে। এই সিরিজের অপর নির্ভর করছে কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরার ভাগ্য। ফিফা র্যাঙ্কিংয়ে মালদ্বীপ আছে 163তে আর বাংলাদেশের অবস্থান 185। দুই দল এখন পর্যন্ত 18 বার মুখোমুখি হয়েছে। বাংলাদেশ জিতেছে 6টিতে, ড্র 4টিতে। মালদ্বীপ জিতেছে 8টি ম্যাচ। গত রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ওয়ানডে ও টি-20 ক্রিকেট দল। মঙ্গলবার রাত 10:30টায় ঢাকায় পৌঁছান শান্তরা। বহরে ছিলেন ইনজুরিতে পড়া নাজমুল শান্ত, মুস্তাফিজ, তাওহিদ হৃদয়, তানজিদ তামিম, মাহমুদুল্লাহ রিয়াদরা। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে আর টি-20 আগামী মাসে হওয়ায় ওয়ানডে আর টি-20 দলের ক্রিকেটাররা দেশে ফিরে এসেছেন। কয়েকদিনের বিরতি দিয়ে দেশেই স্থানীয় কোচদের অধীনে প্রস্তুতি নেবেন ক্রিকেটাররা। টেস্ট দলের ক্রিকেটাররা আরব আমিরাত থেকে গেছে ওয়েস্ট ইন্ডিজে। সেখানে 15 থেকে 19 নভেম্বর 4 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন মেহেদী মিরাজরা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।